পেছু মূলে রয়েছে মমতা ব্যানার্জির সেই অনুপ্রবেশের গল্প। 2004 সালে যখন তিনি বিজেপির সঙ্গী, আজও তিনি বিজেপির সঙ্গী, যাই হোক এখন একটা মুখোশ আছে, তিনি এমন চিৎকার চেঁচামেচি করলেন যে অনুপ্রবেশে নাকি পশ্চিমবঙ্গ ভরে গেছে। আপনি যেহেতু একজন উকিল মানুষ, ওই জন্য আপনাকে জিজ্ঞেস করছি। সুদীপ্ত সেনেরও জামিন হয়ে গেল, আবার রাকেশ সিংয়েরও জামিন হয়ে গেল। তদন্ত প্রক্রিয়ায় এবার কি মানুষ বিশ্বাস করতে পারবে? ইউটিউব খুললেই দেখা যাচ্ছে বিজেপির অ্যাড, না হলে তৃণমূলের অ্যাড, কিন্তু সিপিএম এর অ্যাড দেখতে পাচ্ছি না। এটা নিয়ে তো দলকে টাকা দিচ্ছে ব্যবসায়ীরা, ভাই বোনের ঝগড়া। মমতা যা বলে মোদিও সে কথাই বলে। দুজনের দুটো পার্টির স্লোগান দেখবে এক, এ বলছে 3 দেবো, বলছে 5 দেবো। ওরা মানুষকে মনে করে টাকা দিয়ে কেনা যায়। 294টা সিটের মধ্যে এবার সিপিএম এর পারফরমেন্স কেমন? দেখুন, আমি জানি আপনি তোতাপাখি নিয়ে বসেন না, জ্যোতিষী না, একদম না। এবার দেখবেন স্ট্যাটস নিয়ে যদি বলেন। মানুষের মধ্যে একটা পরিবর্তনের ঝোঁক আছে। আচ্ছা, সেই ঝোঁকটাকে ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি। ওরা তাহলে জানে, শতরূপ ঘোষ এবং যেমন ওরা জানে যে সিপিএম এর মধ্যে উজ্জ্বল নক্ষত্র আছে, বাবা তাহলে এই শিকড়েক্তিটা আছে, এটা ভালো বলছে। নক্ষত্ররা যে বামপন্থীদের মধ্যে আছে, ওদের এই বোধে এসছে, ভালো, সেটা একদিক থেকে ভালো। নমস্কার, আমি জিৎ, যুগান্তর নিউজে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি যাদবপুরের সিপিএম প্রার্থী মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্যর কাছে। চলুন সরাসরি তার সাথে কথা বলে নেওয়া যাক। নমস্কার। নমস্কার স্যার, এই ভোটের আবহাওয়াতে আমরা যেটুকু বুঝতে পারছি যে এসআইআর এর পর ঠিকঠাক তালিকাটা প্রকাশ করতে পারবে কিনা ইসিআই, এখনো আমাদের কাছে একটা ধোঁয়াশার মধ্যে আছে। এটা নিয়ে আপনার কি মতামত? আজকে যদিও কোর্টে গতকাল সুপ্রিম কোর্টে যেটা বলেছেন বিচারপতিরা, সেটা হচ্ছে যাদের নাম বাদ গিয়েছে, যারা অ্যাপিল করেছেন ট্রাইব্যুনালে, সেগুলোতে বিচারপতিরা ঠিক করছেন। ট্রাইব্যুনালের আশা করা যাচ্ছে যে ভোটের আগে সেই লিস্টটা বেরোবে। প্রথম দফা যাদের নাম বেরোবে তারা যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করা হবে। আমাদের আবেদনও সেটা ছিল এবং সুপ্রিম কোর্ট বলেছেন আমরা বিবেচনা করব। অর্থাৎ আমি এই মুহূর্তে সকলকে হতাশ হতে বলছি না। আর এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া যে কিছু মানুষের নাম বাদ যায়, ধরুন মারা গিয়েছেন, ডুপ্লিকেট আছে, অনেকে চলে গিয়েছেন, এই সমস্ত কিছু কিছু বাদ তো সর্বত্রই যায়। কিন্তু এবার যেটা একটা বেশি মাত্রায় বাদ দেওয়া ঝোঁক, এর কারণটা খুঁজতে হবে। এর কারণটার এর পেছু মূলে রয়েছে মমতা ব্যানার্জির সেই অনুপ্রবেশের গল্প। 2004 সালে, ধরুন 2002 সালে তো একটা এসআইআর হয়েছিল, কোনো রকম সমস্যা হয়নি। 2004 সালে যখন তিনি বিজেপির সঙ্গী, আজও তিনি বিজেপির সঙ্গী, যাই হোক এখন একটা মুখোশ আছে, তিনি এমন চিৎকার চেঁচামেচি করলেন যে অনুপ্রবেশে নাকি পশ্চিমবঙ্গ ভরে গেছে। তিনি ভেবেছিলেন এটা বামপন্থীদের বিরুদ্ধে কাজে লাগানো যাবে। যাই হোক, তিনি ভোটে জিতলেন, ক্ষমতায় এলেন, কিন্তু অনুপ্রবেশকারী একজনকে খুঁজে পেলেন না। বিজেপি এখন সেটাকে অস্ত্র করে এই নির্বাচন কমিশনকে দিয়ে একটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছেন, এবং তার পরিণতিতে হচ্ছে কি প্রান্তিক মানুষের নাম বাদ যাচ্ছে। এবং আরেকটা হচ্ছে যে বিজেপি ভেবেছিল যে অধিকাংশ মানুষ যারা নাম বাদ যাবে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের হবে। এখন ফলটা উল্টো হয়ে গেছে। মতুয়াও কিছু ফলটা উল্টো হয়ে গেছে। যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে অধিকাংশই হচ্ছেন যারা হিন্দু ধর্মাবলম্বী বলে বলা হয়। সুতরাং একটা কাজ যখন কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে করা হয় তখন তার পরিণতি সবসময় সুখকর হয় না। যাই হোক, এ নিয়ে আমরা লড়াই করছি, আমরা বামপন্থীরা লড়াই করছি, সমস্ত মানুষও লড়াই করছেন। আমাদের এটাকে নিশ্চিত করতে হবে যে ভোটার লিস্টটা যতটা সম্ভব সংশোধন করে ভোটের দিকে যাওয়া। আপনি কিছু বছর আগে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন মিমি চক্রবর্তীর এগেনস্টে, আপনি হেরে গিয়েছিলেন। অনেকে শকড ছিল, মানে আমাদের পাড়াপড়শিতে যখন আমরা কথা বলেছি অনেকে শকড ছিল। ওই ভোটে যেগুলো ভুল হয়েছিল ওইগুলো কি বিকাশবাবু রেকটিফাই করে ওখান থেকে শিখে এবারে বিধানসভায় দাঁড়িয়েছে? দেখুন, আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না। আমি শুধু একটাই মন্তব্য করতে পারি যে আমাদের এখানে যদি ভয় ভীতিহীন ভোট হয় তাহলে তৃণমূলীদের জেতার কোনো সম্ভাবনা নেই। 19-এর ভোটে বলুন, পরবর্তীকালে ভোটে বলুন, আপনারা নিজেরা এলাকায় ঘুরুন, একটু পরিচয় গোপন করে দেখবেন মানুষ বলছেন যে আমাদের ভোট দিতে। কিন্তু মার্জিনটা 39,000। না, ঠিক আছে, হতে পারে 39,000, কালে 1 লক্ষ হতে পারে, সেটা বড় কথা না। সেখানে হয়তো মানুষ আমার বিরুদ্ধে ভোটে দিয়েছে, সেটাও ঘটনা ঘটতে পারে। আমি লেটেস্ট বিধানসভাটা বললাম, আগের বিধানসভাটা বললাম। 39,000 ভোটটা এমন কোনো ভোট ব্যাপার না একটা বিধানসভার ক্ষেত্রে। ওভারকাম হয়ে যাবে, সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাকে একটা পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে, চাকরি খেকো বিকাশ আবার মাঠে নেমেছে, মানে টিএমসি কার্যকর্তারাই করছে। আমি খুব খুশি। আমি বারবার বলছি ওদের যে ওরা এই কথাটা বেশি বেশি করে প্রচার করুক। ওরা যত বেশি করে এটা প্রচার করবে তত আমার পক্ষে প্রচারটা হয়ে যাবে। একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এটা আমি শুধু যাদবপুরের নিরিখে জিজ্ঞেস করছি না, পুরো 294 সিটটার এগেনস্টেই জিজ্ঞেস
জিজ্ঞেস করছি যে ইউটিউব খুললেই দেখা যাচ্ছে বিজেপির অ্যাড, না হলে তৃণমূলের অ্যাড, কিন্তু সিপিএম এর অ্যাড দেখতে পাচ্ছি না। এটা নিয়ে তো দলকে টাকা দিচ্ছে ব্যবসায়ীরা। আপনারা দেখেন ইলেকট্রাল বন্ডে যেটা বেআইনি টাকা, সেই বেআইনি টাকা সবচেয়ে বেশি পেয়েছে বিজেপি, তারপরে তৃণমূল। আগের বার লোকসভা যেটা পাবলিশ হয়েছিল হ্যাঁ, ওটা হিসাবে সেটাই। তারপরে কর্পোরেট ট্রাস্ট থেকেও টাকা বেশি পাচ্ছে গত কয়েক বছর দেখেন তৃণমূল আর বিজেপি। এবং ওদের প্রচারের ঢংটা দেখবেন একই রকম, যেটা আপনি বললেন ইউটিউব বলুন, আকাশবাণী রেডিও বলুন, টেলিভিশন বলুন, বাইরের হোর্ডিং দেখুন, আপনার হিসেব করে দেখবেন এক মাপের সব পাশাপাশি আর প্রচারটা একই ঢঙের। আসলে যারা ওদের টাকা দিয়ে লালন পালন করে তারা চায় যে বিজেপি বা তৃণমূল ক্ষমতায় থাকলে তাদের নিজস্ব যে ধান্দাবাজি, তাদের যে মুনাফা সেটা বজায় থাকবে। সেই জন্যই তারা কখনোই কমিউনিস্টদের জন্য চাইবে না, তারা বরং কমিউনিস্টরা না এলেই তাদের সুবিধে, সেটাই তারা প্রচার করে। ওই জন্য বললেন ইউটিউব খুললেই দেখা যাচ্ছে ভাবে ওদের কত কোটি কোটি টাকা খরচা করছে জানেন আপনি। কিন্তু এটা তো কাজ হচ্ছে, কারণ না কাজ হচ্ছে কিছু দোকানে গিয়ে আমরা এখনো বলি কোলগেট দিন বা জেরক্স করবো, আমরা কিন্তু ওই যে ব্যবসা, মানে মানুষের মাথায় তো ইনজেক্ট হবে। হয়তো আমরা তো সেটাই বলি, আমরা এটাই তো আমাদের বক্তব্য, প্রচারের ফলে মানুষ অধিকাংশ সময় বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু সেই বিভ্রান্তিটা একটা সময়ের পর কেটে যায়। আজকে সেই বিভ্রান্তি কাটার পর্যায়ে এসে গিয়েছে। আপনি যেহেতু একজন উকিল মানুষ, ওই জন্য আপনাকে জিজ্ঞেস করছি, সুদীপ্ত সেনেরও জামিন হয়ে গেল, আবার রাকেশ সিংয়েরও জামিন হয়ে গেল, তদন্ত প্রক্রিয়ায় এবার কি মানুষ বিশ্বাস করতে পারবে? দেখুন, একটা ভুল ধারণা ছড়ানো হয়, জামিনটা কিন্তু একটা আইনি স্বাভাবিক প্রক্রিয়া। একটা মানুষকে তো বিচারাধীন বহুদিন আটকে রাখা যায় না। তদন্তকারীরা যদি খুব দ্রুত তদন্ত শেষ করতে পারে, তারপরে বিচার প্রক্রিয়া যদি দ্রুত শেষ করা যায়, তবেই হয়তো একটা মানুষকে প্রয়োজনে তদন্ত এবং বিচারের প্রয়োজনে আটকে রাখা যায়, নতুবা তাকে তো আটকে রাখা যায় না। এখন ধরুন আমাদের দেশে এখানে তদন্তকারী সংস্থা যেমন নাকি ঢিলে ঢালা চলে, অনুরূপভাবে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে অনেক দেরি হয়। সামগ্রিক বিচারে কেউ বেল পেলে পরেই তিনি একদম মুক্ত হয়ে গেলেন, এটা ভাবার কোনো কারণ নেই। না, ভোটের আগে তো ইডিসি ভালোই দেখতে পাচ্ছি, আবার তো এসছে। এসে দেখুন কে কখন তার বেলের আবেদন আদালত গ্রহণ করবে, তার জন্য তো ভোটের পঞ্জিকা দেখে কেউ ঠিক করে না। এটা একটা অদ্ভুত ধারণা তৈরি করা হয়, তদন্ত করতে এলে ভোটের আগে তদন্ত করেন। আরে তদন্ত একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেটা ভোট এলে কি তদন্ত চুপচাপ বসে থাকবে? না, ইন্টেন্সিটিটা বেড়ে যায়, এটা সত্যি কথা। ইন্টেন্সিটি বাড়ে, এটা ধারণা লোকের। আমার তো মনে হয় যে তদন্ত আটকে রাখার জন্য একটা প্রচেষ্টা আছে। এখন ভোটের উপরে রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে, চাপ থাকে, তখন তদন্তকারী সংস্থা নড়াচড়া করে। নরেন্দ্র মোদীজি বললেন এনাফ ইজ এনাফ, তারপর উনি একটা বক্তব্য রাখলেন যে এতদিনের শাসনের থেকে আমাদের যেন পশ্চিমবঙ্গ মুক্ত হয়। মমতা ব্যানার্জিও বললেন এনাফ ইজ এনাফ, বললেন যে আমি দিল্লির জয়ের ডাক দিচ্ছি। সিপিএম এর এনাফ ইজ এনাফটা কি হতে পারে? ভাই বোনের ঝগড়া, মমতা যা বলে মোদিও সে কথাই বলে। দুজনে দুটো পার্টির স্লোগান দেখবে এক, এ বলছে 3 দেবো, বলছে 5 দেবো। ওরা মানুষকে মনে করে এই টাকা দিয়ে কেনা যায়, ওরা জানে এই টাকাটা আমাদের আদানি আম্বানি সাপ্লাই করে যাবে, চিন্তা নেই। কেউ কি মৌলিক কথা বলছে? আমরা বলছি যে আমরা ক্লাস 12 পর্যন্ত এডুকেশন ফ্রি ছিল, ইউনিভার্সিটি ফ্রি করব, একবারও বলছে মোদি এ কথা? না, বলছে না। কিন্তু মমতা বলছে বক্তব্য আছে, কোনো বক্তব্য নয়। আপনি মমতা এবং মোদি প্রত্যেকটা বক্তব্যের পাশাপাশি মিলিয়ে দেখবেন, মনে হবে যেন একটা থেকে একটা ফটোকপি, শুধু না অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে। ওনারা আবার বলেন যে আপনারা প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, আইরিস হসপিটালটাই বলে, তারপর ডাইটেম কলেজটা বলে, যে ওরা শিক্ষা নিয়ে বলে যে আমরা আইরিস হসপিটালটা এখানে কোনো হসপিটাল ছিল না, আমরা করেছি তো। হ্যাঁ, ওই বলে ওরা তো করেই না, আমাদের মহা মুশকিল। ওরা সরকারি হাসপাতাল থেকে প্রাইভেটাইজ করে দিচ্ছে। আপনি পিজিতে যান না, আমি তো শুনলাম উডবার্ন নাকি এখন টাকা দিয়ে ভর্তি হতে হয়, সেখানে প্রাইভেট করে দিয়েছে। আমরা সরকারি ব্যবস্থাটাকে বজায় রেখে পাশাপাশি যদি প্রাইভেট এন্টারপ্রেনিউর আসে আমরা তাকে নিশ্চয়ই সমর্থন করি, কিন্তু সরকারি ব্যবস্থাটাকে তুলে দিয়ে যেটা করতে চাইছেন মোদি আর মমতা। ইউসিসি নিয়ে আপনার বক্তব্য? দেখুন, ভারতবর্ষ একটা বহু বৈচিত্র্যপূর্ণ দেশ, সেখানে না ব্যক্তিগত আচার আচরণ জোর করে চাপিয়ে দেওয়া যায় না। আচ্ছা, ওরা ইউসিসি লাফাচ্ছে, ওরা তথ্য দিক তো যে ভারতবর্ষের পক্ষে কটা মুসলমান 4টে বিয়ে করেছে। ভারতবর্ষ কেন, আমি তো বলি পাকিস্তানে। আমি যখন গিয়েছিলাম আমি পাকিস্তানের মহিলাদের জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের তো 4 জন একসঙ্গে থাকেন কি করে? সে বলে কে বলেছে আপনাদের যে আমাদের প্রত্যেকের 4টে করে বিয়ে? এগুলো হচ্ছে একটা অপপ্রচার। হিন্দুদের মধ্যে কি বহু বিবাহ ছিল না? হিন্দুদের মধ্যে বহু বিবাহ ছিল, যেটা বিরুদ্ধে বিদ্যাসাগর লড়াই করেছেন, সমাজ পরিবর্তন হয়েছে। কিন্তু ওরা যে সনাতনী হিন্দুর কথা বলছে, সেখানে তো বহু বিবাহটা আছে।
বিজেপি যে সনাতনী হিন্দুর কথা বলছে, সেই সনাতনী হিন্দু তো বহু বিবাহকে বৈধতা দেয়। সুতরাং ওরা মনে করে মানুষ এগুলো ভাবনা চিন্তা করবে না, যা খুশি ওরা বলে গেলে লোকে গ্রহণ করবে। 294টা সিটের মধ্যে এবার সিপিএম এর পারফরমেন্স কেমন? দেখুন, আমরা আমি জানি আপনি তোতাপাখি নিয়ে বসেন না, জ্যোতিষী না, একদম না। এবার দেখবেন স্ট্যাটস নিয়ে যদি বলেন। মানুষের মধ্যে একটা পরিবর্তনের ঝোঁক আছে, আচ্ছা, সেই ঝোঁকটাকে ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি। কিন্তু মানুষ এটাও বুঝতে পারছে ধীরে ধীরে, যত দিন এগোচ্ছে যত প্রচার বাড়ছে, যে দিদি আর দাদার মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন দিদি বলছে আমি 294টায় প্রার্থী, দাদাও এসে বলছে আমি 294টায় প্রার্থী। তার মানে ওদের দল বলে কিছু নেই, আদর্শ বলে কিছু নেই, একজন ব্যক্তি। এই ব্যক্তিকেন্দ্রিক ঝোঁকটা হচ্ছে স্বৈরতান্ত্রিক ঝোঁক। এক্ষেত্রে ওদের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, এটা মানুষ ধীরে ধীরে উপলব্ধি করছে। আর টিএমসি এবং বিজেপির বক্তব্য সিপিএম তো হেরেই শুরু করেছে, কারণ না অনেক উজ্জ্বল নক্ষত্রদের টিকিটই দেয়নি, বা তারা নিজেরা জানেন হারবে বলে টিকিট নেয়নি। ওরা তাহলে জানে, এবং শতরূপ ঘোষ এবং যেমন ওরা জানে যে সিপিএম এর মধ্যে উজ্জ্বল নক্ষত্র আছে, বাবা তাহলে এই শিকড়েক্তিটা আছে, এটা ভালো বলছে। নক্ষত্ররা যে বামপন্থীদের মধ্যে আছে, ওদের এই বোধে এসছে, ভালো, সেটা একদিক থেকে ভালো। লালের ফেরার কি এবছর কোনো আশা আছে বা কিছু দেখতে পাচ্ছেন? আমরা তো আশাইতেই। যাদবপুরে দেখুন, রাজনীতিটা এটা তো দাবা খেলা নয়। যাদবপুরে হ্যাঁ, যাদবপুরে বামেদের এবার ফেরার সম্ভাবনা আছে। আছে, মানে মানুষকে আপনি যখন বেরোচ্ছেন তখন বুঝতে পারছেন, কারণ আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি। না না, আমাদের যখন বেরোচ্ছি প্রচারে, তখন মানুষের মধ্যে একটা ইতিবাচক ঝোঁক আছে। আপনারা শুনলেন বিকাশবাবুর বক্তব্য। যদি কিছু বলতে হয় কমেন্ট সেকশন খোলা আছে। জিৎ চক্রবর্তী সাইনিং অফ।